এই নিষিদ্ধকরণের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নির্বাচনের মাঠে যাতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমে যায়। কোন রাজনৈতিক প্রতিষ্ঠিত নেতার কোন সন্তান কিংবা তার নাতি কোথায় মারা গেছে যায় নাই, না কেউ যায় নাই। তো এই বিচার কাজ করার দায়িত্বটা আসলে আদালতের, এই বিচারিক দায়িত্ব আসলে সরকারের না। পিআর ইস্যুর একটা ইস্যুটা গেল, সেটা হচ্ছে আজকে চিফ ইলেকশন কমিশনার একটা ঘোষণা দিয়ে দিল যে আইন কানুনের ব্যাপার, ধরলাম আমরা ওই জায়গাটা একটু বেরিয়ে আসি ওখান থেকে। সেটা হচ্ছে যে এখন নির্বাচন এদিকে আবার ইসলামী সহ 7 দল যারা আছে আন্দোলন কর্মসূচি তারা করেছে কিন্তু কয়েকদিন আগে, তাদের দাবি হচ্ছে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করার পরই নির্বাচনে তারা অংশ নেবে, নিষিদ্ধ না করলে রাজপথ ছাড়বে না, এরকম অনেক দাবি দেওয়া ছিল। সেই ক্ষেত্রে ধরেন আওয়ামী লীগের সময় যে নির্বাচন হয়েছে সেখানে তো প্রায় 28টা দল অংশ নিয়েছিল, বিএনপিও তার মধ্যে ছিল। তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে, সেই ক্ষেত্রে তো অন্য যারা অংশ নিল আওয়ামী লীগের সময় তাদেরকে তো নিষিদ্ধ করতে হবে। তাহলে দল থাকলো কারা, নির্বাচনটা কাদের সাথে কে করবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক প্লাস আপনার কি বলে এখন টিভির দর্শক শ্রোতা। আসলে দেখেন, রাজনৈতিক দলেরা কে কখন কি স্ট্যান্ড নেয় আমরা বাইরে থেকে কিন্তু বলতে পারবো না, এটা তাদের সিদ্ধান্ত, তাদের দলীয় সিদ্ধান্ত। তো তারা স্ট্যান্ড নেওয়ার সময় হয়তো তারা তাদের লাভ ক্ষতিটা হিসাব, আপনি তো রাজনৈতিক বিশ্লেষক না, ওই জন্য বলছি। এই জন্য তারা যখন যে রাজনৈতিক দল হিসাব করে বক্তব্য দেয়, সে তার হিসাব করে বক্তব্যটা দেয়। কখনো তাদের পক্ষে চলে যায়, কখনো বিপক্ষে চলে যায়। যেমন পিআর পদ্ধতিতে আমরা বের হয়ে আসলাম, কিন্তু একজনে বলছেন যে পিআর পদ্ধতি হলে নাকি দলীয় নেতারা স্বৈরাচার হয়ে যাবে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদি বলেছেন যদি এটা বলে থাকে এটা তো দলের প্রবলেম, এটা তো অন্য লোকের ইস্যু না, ইট ইজ ইয়োর প্রবলেম। তো যার দলের ভিতরে গণতন্ত্র না থাকলেই তো এই প্রশ্নটা আসে। তো দলের ভিতরে গণতন্ত্র না থাকার পর যদি দলীয় নেতা স্বৈরতন্ত্র হয়ে যায়, তারপরে 2/3 মেজরিটি নিয়ে যদি তারা পার্লামেন্টে যায়, তাহলে তারা কি হবে? এটা কোশ্চেন মার্ক। ইট ইজ ইয়োর প্রবলেম, ইট ইজ নট আ প্রবলেম ইন দ্য হোল নেশন। এখন আসেন, এই যে বলতেছেন যে একটা কথা আসছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ বা যুবলীগ, হোয়াটএভার ইট ইজ। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ বলছে বিচার না হওয়া পর্যন্ত। আবার ওইদিকে বলতেছে জাতীয় পার্টিরে কেন নিষিদ্ধ করা হয় না, যেহেতু জাতীয় পার্টি দোষর ছিল। আচ্ছা ঠিক আছে, মানলাম। ইসলামী আন্দোলন তো ওই সময় নির্বাচন করেছিল, তারা কিন্তু দোষর না। ঠিক আছে, হ্যাঁ বুঝলেন। এখন আবার আমরা ইনক্লুসিভ নির্বাচনও চাই। কেউ কেউ বলতেছে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, আমি সবই এগ্রি করলাম। আচ্ছা, কিন্তু সেখানে কিছু কথা ছিল যে আমরা যে পরিবেশটা পেয়েছি, যে পরিস্থিতিটা পেয়েছি, অনেক রক্তক্ষয়ের বিনিময়ে কিন্তু সেখানে 1400-1500 মানুষ মারা গেছে। মানুষ না, যে মা তার সন্তান হারাইছে সে বুঝবে। রাজনীতিবিদরা এক চুল ব্যথা পায় নাই, পাবে না, কারণ আছে পরিষ্কার। আমি স্টেজে ঠিক ওপেন বলছি। কারণটা কি? কারণ তাদের সন্তানদেরকে তারা বিদেশ পাঠায়, আর চাষা চোষার পোলারা মাঠে নামায়। আপনি বলেন তো কোন রাজনৈতিক প্রতিষ্ঠিত নেতার কোন সন্তান কিংবা তার নাতি কোথায় মারা গেছে? যায় নাই, না কেউ যায় নাই। সুতরাং তাকে টাচ করে না বিধায়। নাহলে একটা কথা ছিল, যেহেতু বিচার পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে, বিচার না হওয়া পর্যন্ত সবাইকে একটা কঠিনভাবে ঐক্যমত্য আসতে পারছে, ওকে বিচারটা তাড়াতাড়ি হয়ে যাক, তাইলে কি হবে? ঠিক আছে, তারপরে লিবার্টি নাও। কিন্তু বিচারটা চলমান প্রক্রিয়া, সেখানে কি কাব্যিক কথা। আবার বিচারটা হইতে হবে আন্তর্জাতিক মানের। কোথায় আন্তর্জাতিক মানের বিচারের দাবি করা মানে কি জানেন? বিচার না চাওয়া। সিম্পল। আমরা যে জামাত ইসলামের যুদ্ধ অপরাধীদের যে পানিশমেন্ট দিছে, তারা অপরাধী, এটা নিয়ে আমি প্রশ্ন আনি নাই। কিন্তু তাদের মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হয়েছে আমরা দেখছি। আইনে ছিল না, শাহবাগে আন্দোলন করার পর আইন করে তারপরে করা হয়েছে। আবার তাদেরই একজন আসামি সম্প্রতি গেলে খালাস পেয়েছে। তাহলে কি পদের বিচার হয়েছে? ওগুলা তো গলা যেটা ঝুলছে তো চলে গেছে, সে আর ফেরত আসবে? আর আপনি আজকে যখন আমরা সবাই মিলে বলতেছি আন্তর্জাতিক মানের বিচার, আমি বলছি নিশ্চিত করে তারা বিচার চায় না। অত আন্তর্জাতিক, অত নিখুঁত বিচার পৃথিবীর কোথাও হয় না। সুতরাং এটা হলো এটার পক্ষপাতিত্ব করা। আপনি বিচারটাকে রাখবেন চলমান প্রক্রিয়ায়, আবার বলবেন নিষিদ্ধকরণটাও ঠিক হয় নাই, আবার বলবেন যে কি কোন দল নিষিদ্ধ করা আমরা চাই না। আপনারা তো বলেন যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনারা তো বলেন, আমি বললাম দুইটাই তো আমি বললাম, হারিড এন্ড বারিড, ডিনাইড, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি স্পেশাল ট্রাইব্যুনালে যে মামলাগুলো করতেছেন, ওখানে তো লিমিটেড কতগুলো মামলা আছে। সুতরাং এটার জন্য তো জাস্টিস হারিডও না, ডিলেডও না। কিন্তু আমরা তো ঐক্যমত্য হইতে পারতাম, বিচারটা দরকার। সবাইকে আমরা ঐক্যমত্য হইছি, আমি অন্তত বিশ্বাস করি চলছে। কিন্তু আপনি কাগজে কলমে যাই বলেন না কেন, ইন অ্যাকশনে কি হয় সেটা হলো বিষয়। আচ্ছা, তো
তো আপনি একটু বলবেন এই একই ইস্যুতে যে মানে জাতীয় পার্টি 14 দল তারা তো তাদের নিষিদ্ধ দাবি উঠেছে এবং ব্যাপকভাবে উঠেছে, রাজপথে অনেক আন্দোলন হচ্ছে হবে। যেটা আমি প্রশ্ন করেছিলাম, তাহলে আওয়ামী লীগের মধ্যে অনেক দলই তাদের নির্বাচনে অংশ নিয়েছিল, বিএনপিও ছিল কিন্তু সেই নির্বাচনে, ইসলামী আন্দোলন ছিল, তারাও কিন্তু এখন তাদেরকে আবার কেউ দোষর বলছে না। তাহলে এতগুলো দল যদি নিষিদ্ধ হয়, আবার এদিকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, তাহলে নির্বাচনটা কাদের সাথে আসলে কিভাবে কি হবে? সরকারের নির্বাহী আদেশে কোনো দলকে স্থগিত বা কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করাটা আসলে বুদ্ধিমানের কাজ না। কেননা দেশে তো আদালত আছে এবং এই নিষিদ্ধকরণ তো এক ধরনের বিচার। এটা তো একটা বিচার যে আমি আপনাকে একটা শাস্তি দিলাম, একটা বিচার করলাম যে আপনি যেহেতু অনেক অন্যায় করেছেন আপনি আর রাজনীতি করবেন না। তো এই বিচার কাজ করার দায়িত্বটা আসলে আদালতের, এই বিচারিক দায়িত্ব আসলে সরকারের না। কিন্তু আমি লক্ষ্য করছি, আমরা সবাই লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলি সরকারের মাধ্যমে এই রায় ঘোষণা করছে যে অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ। এই নিষিদ্ধকরণের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নির্বাচনের মাঠে যাতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমে যায় এবং যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই ভোটের মাঠে দেখা যাবে যে অনুপস্থিত দলগুলির ভোটাররা যদি না আসেন তাহলে পার্সেন্টেজ ওয়াইজ কাস্ট ভোটের একটা বড় পার্সেন্টেজ এরা পাবেন যারা নিষিদ্ধ করাতে পেরেছেন, অর্থাৎ যারা নিষিদ্ধের আওতা আসেন নাই। যেমন ধরেন 10টা ভোটের মধ্যে আমি 2টা ভোট পেয়েছি, মানে আমি 20%, কিন্তু 50টা ভোটের মধ্যেও তো আমি 2টাই পেতাম, কারণ আমার বিরুদ্ধে অনেক দল আছে, তারা তখন এই ভোটগুলি পেত। তাহলে আমি কত পার্সেন্ট? তো এই পার্সেন্টের খেলায় নিষিদ্ধ করে আসতে পারলে ভালো আর কি। পিআর পদ্ধতিতে অধিকাংশ দলকে নিষিদ্ধ করে 3-4টা দল আসলে পরে পার্সেন্টেজ অফ ভোটে বেশ একটা পাওয়া যেতে পারে, সুবিধা পাওয়া যেতে পারে, আসন সংখ্যা বাড়তে পারে। এছাড়া আসলে সকল দলকে সামান্য অপরাধ অথবা বৃহৎ অপরাধ, কোন অপরাধের জন্য আপনি নিষিদ্ধ হবেন, কোন অপরাধের জন্য আপনি স্থগিত হবেন, আর কোন অপরাধ করলেও আপনি রাজনীতি করতে পারবেন, এই জিনিসটাই তো নির্দিষ্ট করা নাই কোথাও। একটা জরিপের কতটুকু কি করলে পরে আসলে নিষিদ্ধ হবেন আর কি না করলে পরে আপনি নিষিদ্ধ হবেন না। কেননা গণহত্যার সাথে সম্পৃক্ত থাকার দায় তো একাধিক দলের আছে বাংলাদেশে। আবার ধরেন বেআইনিভাবে মানে তৈরি হবারও উদাহরণ আছে, যেমন জাতীয় পার্টি তো এরশাদ সিটে বসে থেকে বানিয়েছিলেন এবং উনি তো স্বৈরাচার ছিলেন, একেবারেই স্বৈরাচার। তো এরকম হয়েছে না? হয়েছে তো। তাহলে এখন কাকে আপনি আসলে বাদ দিবেন আর দিবেন না? এই দলগুলি রাজনীতি করেন এবং আমার মনে হয় যে রাজনীতি যদি তারা বোঝেনি তাহলে রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই প্রতিহত করা, রাজনৈতিকভাবেই পরাজিত করার চেষ্টা করা উচিত। এখন যেটা হচ্ছে, এটা হলে ভবিষ্যতে এরকম হবে। আজকে যারা নিষিদ্ধ চাইছেন, কালকে যে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে যাবেন না, এইটা তারা বন্ধ করতে পারবেন না, কারণ খারাপ নজর স্থাপিত হবে। আর বিচারের বিষয়টা শুধু একটা কথা বলি, আন্তর্জাতিক মানের বিচার বলে কিছু নাই। বিচারের মান সকল দেশেই একই হওয়ার কথা। যেমন আন্তর্জাতিক মানের ঔষধ আর বাংলাদেশি মানের ঔষধ হয় না। ঔষধের একটা ফার্মাকোপিয়া আছে, অর্থাৎ কিভাবে ঔষধটা তৈরি হবে বলা আছে, এবং ওইটাই ঔষধ। সারা পৃথিবীতে প্যারাসিটামল মানে প্যারাসিটামল। ওইরকম বিচার কখন গ্রহণযোগ্য এবং মানসম্পন্ন হয়? যখন বিচারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বায়াসড থাকেন না, অর্থাৎ তারা কোনো পক্ষপাত করেন না। বিচারে যারা আসামি এবং যারা মানে যারা বাদী এবং বিবাদী উভয়ে তাদের রাইট অনুযায়ী, তাদের অধিকার অনুযায়ী তারা বিচার আদালতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। যেমন জামিনের রাইট থাকলে তারা জামিন পাবেন, তারা সাক্ষ্য প্রমাণ হাজির করার যে অধিকার আছে সেটা আনতে পারবেন, কেউ তাদেরকে বাধাগ্রস্ত করবে না, মিথ্যা সাক্ষ্য কেউ দিবে না, এবং এই ধরনের যদি কেউ করে, বিচারকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগগুলি আনা হবে সেগুলিতে সত্যতা থাকতে হবে, এবং আইনজীবী যারা সেইখানে বিভিন্ন পক্ষ সমর্থন করবেন, এই আইনজীবী বেছে নেওয়ার অধিকারও দুই পক্ষেরই আছে, সেটাও দিতে হবে। এইরকম একাধিক বিষয় রয়েছে যেগুলি হলে পরে আমরা একটি মানসম্পন্ন বিচার হয়েছে এটা বলি। যখনই কেউ বলেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন, তখন তাহলে একটা বাংলাদেশি স্ট্যান্ডার্ড, ভারতীয় স্ট্যান্ডার্ড, পাকিস্তানি স্ট্যান্ডার্ড, নেপালি স্ট্যান্ডার্ড, এইটার একটা সুযোগ এসে যায়। মানে আমার বিচার আমার মতো, আপনার বিচার আপনার মতো। বিচার আসলে আমার আর আপনার বিচার আলাদা আলাদা না। বিচারের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, বিচারের একটা নির্দিষ্ট পথ আছে, সেটাই করতে হবে। আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন শরীফে পরিষ্কার বলা আছে যে বিচারে যেন আমরা কেউ মানে অন্যথা না করি, এবং আমরা যেন মাপে পর্যন্ত কম বেশি না করি। আমরা যে সাধারণ দাঁড়িপাল্লা দিয়ে যে মাপি, এই মাপটা পর্যন্ত যেন কম বেশি না করি। এইটাই হচ্ছে মান, যে আপনি কম বেশি করবেন না, আপনি
কারো পক্ষে যাবেন না, কারো প্রতি সহানুভূতিশীল হয়ে অন্য কারো অধিকারকে লঙ্ঘন করবেন না। এটা হচ্ছে বিচার। এই বিচার কিন্তু শুধু যে বিচার আদালতে হবে তা কিন্তু না। এই বিচারের শপথ আমাদের উপদেষ্টারাও নিয়েছেন। তারা বলেছেন অনুরাগ, বিরাগ, ক্রোধ এগুলার বশবর্তী তারা হবেন না। কিন্তু এই কয়েকদিন আগে তথ্য আপাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন নিয়ে সচিব পর্যায়ের একজন ব্যক্তি, মানে উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তিনি বলেছেন যে এদের যে চাকুরির মেয়াদ আরো, মানে প্রজেক্টের মেয়াদ, প্রকল্পের মেয়াদ আরো 2 বছর বাড়ানো যেত, কিন্তু এদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে উপদেষ্টারা অনুমোদন দেয় নাই। এই কথাটা বলাটাই কিন্তু ওই দেখেন, উনি বলল বিরক্ত, আপনি তো বিরক্ত হতে পারবেন না। তো এই যে বিরক্ত ওনারাও হতে পারবে না। কোনো কাজে আপনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি সিদ্ধান্ত নিবেন, বিরক্তি আপনি চেপে রাখবেন। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, তাজউদ্দিন সাহেবের কথা বলি। উনি একজন ব্যক্তির প্রমোশনের ফাইল তার কাছে এসেছিল, তিনি একটু দেরি করছিলেন এবং এক পর্যায়ে তিনি বললেন যে তার পরিবার পরিজন যখন এই 25শে মার্চের ঘটনার পরে আশ্রয় খুঁজছিল, এই ভদ্রলোক তাদেরকে রাস্তায় রেখে আশ্রয় দেওয়ার কথা বলে চলে গিয়েছিলেন যে আমি চাবি নিয়ে আসছি বা এরকম কিছু কথা বলে, কিন্তু তা আর ফিরে আসেন নাই। এবং তাজউদ্দিন সাহেবের পরিবার রাস্তায় সময় কাটিয়েছিল ওই সময়। এই লোকটাকে উনি প্রমোশন দিবেন কি দিবেন না এটা নিয়ে তার মধ্যে একটা দ্বিধা ছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি প্রমোশনের ফাইলে সাইন করেছিলেন এই জন্য যে ব্যক্তিগত ক্রোধ, অনুরাগ, বিরাগ এটার বশবর্তী হওয়া যাবে না। এবং এই কথাটার উল্লেখ একাধিক ব্যক্তি তার যে জীবনী নিয়ে গ্রন্থ লেখা হয়েছে সেখানে করেছেন। এইটা হচ্ছে এই অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকার একটা নমুনা। আপনি অনুরাগ বিরাগের ঊর্ধ্বে আপনাকে থাকতে হবে। ট্রাম্পের মোটরকেট যাবে সেই জন্য যে ম্যাকোকে আটকে দেওয়া হলো, এই আটকে দিয়ে যে সার্জেন্ট, সে কি করেছে, সে সকল প্রভাব অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে তার দেশের আইনকে উপরে তুলে ধরেছে। তার উপরে নির্দেশ আছে পোটাস যাবে। পোটাস নিশ্চয়ই জানেন আপনি, প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো পোটাস মুভ করবে, ফলে সে কিন্তু ওইখানে তার আইন মেনেই চলেছে যে আমার দেশের আইন, আপনি যেই হন প্রেসিডেন্ট আপনাকে মানতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে। এইটা হচ্ছে অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকা। আমরা কি এটা করতে পারছি কিনা, এইটা হচ্ছে প্রশ্ন।